জায়গায় দেখি। এক নম্বর হলো এই যে লোয়ার পালপেব্রাল কর্নিকুলা, যেটা নিচে, এই যে নিচে অনুলিটা অনেক লাল দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন তো নাকি? তাহলে এখানে তাহলে আমরা কিন্তু অ্যানিমিয়া, যার অ্যানিমিয়া থাকবে এটা একদম সাদা হয়ে যাবে, এই যে নিচের অংশটা একদম ফ্যাকাশে হয়ে যাবে। আচ্ছা, এটা হলো অ্যানিমিয়া। অ্যানিমিয়া চোখের নিচে দেখে, জিহ্বার উপরে দেখে, মানে জিহ্বাটা বের করেন আপনি, জিহ্বার যে উপরের অংশটা এটাতে আমরা অ্যানিমিয়া দেখি। আচ্ছা, এখন আর একটা হলো জন্ডিস। জন্ডিস দেখে হচ্ছে চোখের উপরে, উপরে মানে আমি এই যে এইভাবে তুলবো, তো আপনি নিচে তাকান, এই যে সাদা অংশটা দেখা যাচ্ছে না, জি, এই সাদা অংশটা হলুদ হয়ে যাবে, মানে বিলিরুবিন গুলা এই জায়গাতে এসে বেশিরভাগ জমা হয়, এগুলোতে ইয়া থাকে, তো কোলাজেন থাকে, কোলাজেন টিস্যুতে বেশি, মানে কোলাজেন টিস্যুর প্রতি বিলিরুবিনের আকর্ষণ বেশি, তাহলে আমরা এই নিচে দেখে ফেলবো আর কি, ওনাকে বলবো আপনি নিচে তাকান, নিচে দেখবেন, তাহলে এই সাদা অংশটা হলুদ হয়ে যাবে। এখন আপনি আবার জিহ্বা দেখেন, জিহ্বা উল্টাইতে হবে, হ্যাঁ জিহ্বা উল্টালে এই যে নিচের অংশ যেটা আছে এই জায়গাটাতে আমরা দেখবো হচ্ছে জন্ডিস। তাহলে অ্যানিমিয়া আর জন্ডিস দুইটা একসাথে দেখে ফেলবো, মানে চোখ যখন দেখবো তখন চোখের মধ্যে প্রথমে অ্যানিমিয়া দেখলাম, তারপরে জন্ডিস দেখলাম, তারপরে ওনাকে বলবো আপনি জিহ্বা বের করুন। হ্যাঁ, জিহ্বা বের করার সময় প্রথমে উপরের অংশটা দেখবো, তারপরে বলবো যে আপনি জিহ্বাটা উল্টান, নিচের অংশ দেখে ফেলবো। তাহলে আমাদের আর কোথায় কোথায় দেখে, হাতে দেখে, হাতের তালুতে, নখে দেখে না, নখে না, হাতের তালুতে দেখে হচ্ছে অ্যানিমিয়া জন্ডিস দুইটাই দেখা যায়। জন্ডিস থাকলে এগুলো হলুদ হয়ে যাবে, বিশেষ করে এই যে মার্কগুলো যেগুলো আছে, ক্রিজ লাইন বলে, এই জিনিসগুলোতে হলুদ বেশি, আর অ্যানিমিয়া হলে তো বোঝাই যাবে। পায়ের তালুতেও দেখে, এই জায়গাগুলোতে হচ্ছে আমরা অ্যানিমিয়া জন্ডিস দুইটা জিনিসই দেখা যায়। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আবার বেশিরভাগ হচ্ছে যে ওদের এক্সটেনশনটা দেখার জন্য হাত পা সবগুলাই দেখতে হয়, কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা সাধারণত চোখ দেখেই, জিহ্বা দেখেই শেষ করে দিই। আচ্ছা, এইখান থেকে উপর থেকে যাওয়ার সময় আমরা কিছু জিনিস দেখবো, যেমন ধরেন একজন মাথা ব্যথা নিয়ে আসলো, হ্যাঁ, মাথা ব্যথার অনেক কারণ থাকতে পারে, দেখবেন যে ওর নাকের একটা হাড় বাঁকা হয়ে গেছে, ওই জন্য হয়তো ওর মাথা ব্যথা করতেছে, বা নাকে একটা পলিপ আছে, মানে মাংস বেড়ে গেছে, তাহলে আমি এগুলো দেখার সময় অবশ্যই নাকটা দেখে ফেলবো। সাথে আমার একটা লাইট থাকবে, চেম্বারে লাইট থাকে, অনেকে লাইট দিয়ে দেখে ফেলবো যে আসলে নাকের ভিতরে কোনো কিছু আছে কি। তাহলে আমি এগুলো বলতেছি জেনারেল এক্সামিনেশনের পার্ট। চোখের ব্যথা তো স্যার চোখের সময় থাকলে তো মাথা ব্যথা হয়। হ্যাঁ, মাথা ব্যথা অনেক কারণ আছে, ফ্রন্ট সাইড ব্যথা হয়। তারপরে হচ্ছে তাহলে এই মাথার এখানে এই মোটামুটি জেনারেল এক্সামিনেশনের এগুলাই। হ্যাঁ, এখন আমরা যাব হাতে। হাতে তো অনেকগুলো জিনিস দেখলাম, হাতে নখের মধ্যে কিছু জিনিস দেখে, যেমন ধরেন নখ ভেঙে ভেঙে যায়, অনেকের আছে, হ্যাঁ, এগুলো ভেঙে ভেঙে যায়, এগুলো হচ্ছে ওই অ্যালবুমিনের অভাব হলে, প্রোটিনের অভাব হলে হইতে পারে। আর একটা হচ্ছে কারো দেখবেন যে আঙুলের নখগুলো এরকম হয়ে গেছে, স্পুনের মতো, মানে এই চামচের মতো বাঁকা হয়ে গেছে, এগুলো লাংসের কিছু ডিজিজে হয়। হ্যাঁ, লাং ক্যান্সার বলেন, তারপর সিওপিডি, ফুসফুসের কিছু রোগের এই আপনার ইয়াটা হইতে পারে। এই জিনিসটার নাম হচ্ছে ক্লাবিং বলে। এটাকে বলে ক্লাবিং, মানে স্পুন শেপ ইয়া হবে, নেইল হবে। আর একটা বললাম যে ব্রিটেল, ব্রিটেল মানে কি, ভেঙে যাওয়া। হ্যাঁ, ব্রিটেল যদি হয়, ব্রিটেল নেই, তাহলে এটা আমরা বলবো যে প্রোটিনের যদি অভাব হয়। তাহলে নখের মধ্যে এই জিনিসগুলো দেখতে হবে। তারপরে আমরা এখানে দেখার পরে পালস দেখবো। হ্যাঁ, পালস কি আমরা দেখে, পালস দেখেন নিয়ম হলো, হ্যাঁ আপনি বসুন, ঠিক আছে, উনি বসে থাকলে দেখা যাচ্ছে, নাহলে উনি দাঁড়ান,
একটু দাঁড়ালে ভালো হয়। আচ্ছা দাঁড়ান। পালস হচ্ছে আমরা ওই সালাম দিই না, জি ওনার হাতটা এভাবে ধরতে হবে এক হাত দিয়ে, আর এখানে 3টা আঙ্গুল দিতে হবে। একটা দিয়ে আমরা অক্লুড করি, একটা দিয়ে অবস্ট্রাকশন, একটা দিয়ে ফিল করব, ঠিক আছে? এই 3টা আঙ্গুল দিয়ে মাঝখানের আঙ্গুলটা দিয়ে আমি ফিল করব পালস। 3টা আঙ্গুল দিয়ে একটা দিয়ে ফিক্স করে, পাশে দুটো দিয়ে স্যার প্রেসার দিতে হয়? প্রেসার না, সবগুলো দিয়ে একটু প্রেসার দিতে হবে, তাছাড়া আপনি ফিল করবেন না জিনিসটা। একটা দিয়ে হচ্ছে ফিক্স করে, মানে আমি যে আর্টারিটাতে দেখতেছি ওইটা ফিক্স করলাম, তারপরে পিছনেরটা দিয়ে অক্লুড করলাম, মানে ব্লাডটা যেন যাইতে না পারে। তাহলে ব্লাড বেশি থাকলে আমি 5টা বেশি পাবো। তারপরে মাঝখানেরটা দিয়ে ফিল করবো। এই আমরা তারপরে হচ্ছে এই হাতে তো ঘড়ি থাকবে, ঘড়ির সাথে দেখবো যে 1 মিনিটে কয়টা হয়। স্ট্যান্ডার্ড হলো 1 মিনিটে কয়টা, কিন্তু সময় কম থাকার কারণে আমরা সাধারণত 15 সেকেন্ড দেখি। 15 সেকেন্ড দেখার পরে 4 দিয়ে গুণ করলে মোটামুটি একটা রাব হিসাব চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা পালস দেখি না। ছোট বাচ্চা যার, ওর পালস পাওয়া যাবে না এখানে ভালো মতো করে। ওদের দেখা হয় হার্ট রেট, মানে স্টেথো দিয়ে বুকে বসালে হার্ট রেটটা বোঝা যাবে, হার্ট রেট কাউন্ট করলেই ওদের আসবে। তাহলে এইভাবে হলো আমরা পালস দেখবো। তারপরে বসে না, এরপরে হলো যে ব্লাড প্রেশার মাপতে হবে। মানে আপনি যখন একটা রোগীকে সিস্টেমেটিক ওয়েতে দেখবেন, তখন আপনার প্রতি রোগীর একটা কনফিডেন্স বাড়বে যে ডাক্তার আমাকে ভালো করে দেখতেছে। আর যদি আপনি ওইভাবে না দেখেন, আচ্ছা, ব্লাড প্রেশার মাপার আগে কিছু প্রিকশন আছে, মানে ব্লাড প্রেশার মাপার আগে কিছু কাজ আছে। কাজ হচ্ছে, অনেক সময় যেটা হয়, তাড়াহুড়া করে একদিন আসলো চেম্বারে, আমি ওই সময় হঠাৎ করে প্রেশার মাপে ফেললাম, দেখা গেল প্রেশার বেশি পাওয়া গেল, ঠিক আছে? তাহলে প্রেশার মাপার নিয়ম হলো যে রোগী আসবে, আসার পরে অন্তত 10 মিনিট বা 15 মিনিট সে রেস্ট নেবে। বসেও মাপা যায়, শুয়েও মাপা যায়, দুইটাই করা যায়। যেহেতু বেশিরভাগ সময় আমাদেরকে বসেই মাপতে হয়, তাহলে আমরা বসে মাপবো। বসে মাপার সময়ও টেবিলের উপরে হাতটা রাখতে হবে, মানে আমাদের হাত যেটা আমি মাপবো এটা যেন হার্টের লেভেলে থাকে, হার্ট আর এই যেখানে মাপবো এটা যেন একই লেভেলে থাকে, তাহলে সুবিধা। এই জন্য ওই বাম হাতে মাপা হয়, বাম সাইডে হার্টটা বেশি থাকে। অনেক সময় যদি আমরা বাম হাতে যদি মনে হচ্ছে আমার একটু সমস্যা মনে হচ্ছে, তাহলে আমি ডান হাতেও দেখবো, 2 হাতেই দেখতে হবে। তো তাহলে বললাম যে রোগী আসার পরে একটু রেস্ট নিতে হবে, হঠাৎ করে মাপা যাবে। কিছু কিছু রোগী আছে যাদের ডাক্তারের কাছে আসলে ব্লাড প্রেশার বেড়ে যায়, এটাকে বলা হয় হোয়াইট কোট হাইপারটেনশন। মানে বাড়িতে গেলে প্রেশার নরমাল, কিন্তু যখনই ডাক্তারের কাছে আসে তখনই তার প্রেশার বেড়ে যায়, প্রেশার বেশি পাওয়া যায়। হোয়াইট কোট হাইপারটেনশন। তাহলে এই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা কি করবো বলেন তো? কেন বাড়ি যায়? এটার কোনো কারণ নেই, টেনশন করে এসে অনেকে ভয়ে আসে। হ্যাঁ, ওই ভয়ে। আচ্ছা, নিয়ম হলো যে এখানে কিছু থাকবে না, মানে এটা ফাঁকা থাকে। কিন্তু এখন অনেক সময় মেয়ে মানুষ টাইট জামা পরে আসে, অথবা বোরকা তোলা যায় না, সেই ক্ষেত্রে আমার নিয়ম হলো যে এইটা এখানে যেন ভাঁজ হয়ে না থাকে, কাপড়টা মোটামুটি সোজা থাকে, যেন এইভাবে থাকলেও ইয়া হবে। আচ্ছা, যদি নিচে কাপড় থাকে তাহলে সমস্যা কি হবে? সঠিক আসবে না, প্রেশার বেশি পাবো আমি, কারণ নিচে তো একটা জিনিস বেশি আছে, এখন কাপের উপর একটা চাপ বাড়তেছে না বেশি, তাহলে আমি প্রেশারটা বেশি পাবো। হাতে এরকম করে, হ্যাঁ
আচ্ছা, এই দুইটা জিনিস হচ্ছে এখানে থাকবে মাঝামাঝি, এইদিকে একটা, ঠিক আছে? এইভাবে আমরা রাখবো, রাখার পরে এটা যতটুক টাইট করা যায় টাইট করব। হ্যাঁ, টাইট করার আগে এখানে যদি বাতাস থাকে ভিতরে বাতাস বের করে দিতে হবে, কারণ অনেক সময় এখানে বাতাস থাকে, তাহলে এটা ইয়া করে চাপ দিলেই বাতাস চলে যায়। আচ্ছা, এই জিনিসটা এইখানে থাকতে হবে, এখানে ইয়া আছে। তাহলে এটা হলো আমাদের বিপি কাফ, হ্যাঁ, বা স্পিগমো ম্যানোমিটার বলে এটাকে। আর এটা হলো স্টেথো। স্টেথো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এয়ার পিস, মানে কানে থাকে। এটা হলো, এখানে দুইটা জিনিস আছে, এটা হলো বেল, এটা হলো ডায়াফ্রাম। আচ্ছা, বেলেরও কাজ আছে, ডায়াফ্রামেরও কাজ আছে। বেলটা দিয়ে সাধারণত যে সকল সাউন্ড মৃদু, মানে শুনতে কষ্ট হয়, যেমন ধরেন ওই মায়ের পেটে যখন বাচ্চা থাকে, বাচ্চার হার্টবিটটা পাওয়া কিন্তু কষ্টকর, তখন এই ছোট সাউন্ডগুলো, মানে যেগুলো লো পিচ সাউন্ড বলে, এগুলো শোনার জন্য আমরা বেল ব্যবহার করি। আর হাই পিচ সাউন্ডগুলোর জন্য ডায়াফ্রাম, ঠিক আছে? তাহলে এইটা কানে ঢোকাবো কিভাবে? আমাদের কানের ছিদ্রটা কি সামনের দিকে নাকি পিছনের দিকে? সামনের দিকে। মানে এর ডিরেকশনটা কি? সামনে। তাহলে এইটা দেখবেন যে এটা এই যে এরকম আছে, এরকম। তাহলে এই যেটা সামনের দিকে আছে এটা আমি ঢোকাবো, এখানে বসাবো। হ্যাঁ, তারপরে এই স্ক্রুটা টাইট দিয়ে আমি চাপ দিই। এখানে আমি যখন এটা তোলার পরে নামাবো, হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাণ তুললাম, হয়তো 200 বা 180, যখন আস্তে আস্তে এটা যখন আমি আস্তে আস্তে ঢিল দিব, লুজ করব, তখন এটা নামবে আস্তে আস্তে। আচ্ছা, একটা জায়গায় এসে একটা সাউন্ড শুরু হবে, মানে টিক টিক একটা সাউন্ড হবে ঘড়ির কাঁটার মতো, এবং একটা সময় গিয়ে সেই সাউন্ডটা বন্ধ হয়ে যাবে। তাহলে যেখানে শুরু হবে এটা হলো আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার, আর যেখানে শেষ হয়ে যাবে সেটা হলো ডায়াস্টোলিক। ঠিক আছে? তাহলে এগুলো যদি আমি না পাই, অনেক সময় রোগী শকে থাকলে তাদের ব্লাড প্রেশার পাওয়া যায় না, তখন আমি দেখবো কি এটা এখানে কোনো সাউন্ডই হচ্ছে না, মানে কাটা একদম কোনো ডিফ্লেকশনও নেই, কিছু নেই, আস্তে করে নেমে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে বিপি নন রেকর্ডেবল। যেমন একজন মানুষ মারা গেলে তার বিপি পাওয়া যাবে, তখন লিখতে হবে যে বিপি নন রেকর্ডেবল, পালসও নন রেকর্ডেবল। ঠিক আছে? রোগী মারা গেলে কিছু জিনিস দেখতে হয়, একটা তারপরে হচ্ছে পিপিল দেখতে হবে। পিপিলটা যদি মানুষ মারা যায় তাদের হচ্ছে ডাইলেটেড থাকবে এবং ফিক্সড থাকবে, নন রিয়েক্টিং টু লাইট। মানে আমি এভাবে তুলে লাইট মারবো, ঠিক আছে? লাইট মারলে দেখবেন যে পিপিল মাঝখানের ফুটাটা কিন্তু আমাদের ছোট অনেক, ওদের দেখবেন এরকম বড় হয়ে আছে, এবং লাইট মারার সময় এটা কোনো রিয়েকশন হচ্ছে না, মানে নড়াচড়া করতেছে না। সাধারণত লাইট দিলে কি হয়, পিপিলটা ছোট হয়ে যায়, কিন্তু এখানে আর কিছুই হবে না। তাহলে এই জিনিসগুলো দেখতে হবে। তারপরে বুকে এটা দিয়ে বুকে মানে হার্ট সাউন্ড আছে কি এটা দেখতে হবে। এই জিনিসগুলো দেখার পরে আমার নিশ্চিত হতে হবে যে রোগী মারা গেছে কিনা। তাহলে এখন ব্লাড প্রেশার মাপাটা তাহলে প্র্যাকটিস করা দরকার। মানে যারা একদম পারেন না বা যারা আগ্রহী আসতে পারেন, একজন করে আসেন। আপনি লাগান, শুরু করবেন প্রথম থেকে। আমি এটা খুলে দিচ্ছি। অনেকেই পারেন আমি জানি, যারা একদম পারেন ওখান থেকে করা যাবে, অথবা এদিকে আসুন।
আচ্ছা আপনারা দেখেন ওনার কি ভুল হচ্ছে আমাকে বলেন তো। উল্টাই হাত উপরে রাখেন। এটা কি ঠিক আছে? উনি যেভাবে না। লাগাচ্ছেন ঠিক আছে? ঠিক নেই। হ্যাঁ তাহলে ওইদিকে প্র্যাকটিস করেন। হ্যাঁ একজন আরেকজনের ইয়েতে করেন, না বুঝলে আমাকে বলেন, আমি গিয়ে দেখেন। ভুল হচ্ছে স্যার, হাত ঠিক করতে হবে প্রথম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন এখন ইয়া করে বাম হাতে টাইট করে ধরে। যত টাইট করা যায় লাগানো ভুল, লাগানো এটা সামনের দিকে। এই এই ওখানে বসান। এটা তো আকাশে উঠলে তো হবে না, সাউন্ড হবে না। হ্যাঁ 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 এটা কিন্তু আরো উপরে তোলা উচিত ছিল। যাই হোক, হ্যাঁ এখন এখানে হাত দেন। হ্যাঁ এটা দিয়ে হ্যাঁ চেপে ধরতে হবে, তাহলে ভালো শোনা যাবে, ওই বাতাসটা বের হয়ে যাবে। এমনি এটা হাতে নিতে হবে, হাতে নিলে আপনার না না এটা সমস্যা নেই। এটা টাইট করুন কি এটা টাইট করুন। হ্যাঁ টাইট দিতে হবে তো, ফুল টাইট না দিলে তো বাতাস বের হয়ে যাবে। এখানে আমি আপনাকে জিনিস একটা দেখাই। আচ্ছা এখানে দেখেন, এখানে কিন্তু একটা ইয়া আছে, হ্যাঁ ছিদ্র আছে, এই জায়গায় একটা ছিদ্র আছে। আমাদের এটা ঘোরানোর উদ্দেশ্য হচ্ছে আমরা ছিদ্রটা বন্ধ করব। ছিদ্রটা যখন বন্ধ হবে তখন কিন্তু বাতাস এখানে ফুলবে। আচ্ছা আবার ছিদ্র যখন আমি এটা ঘোরালে উপরে তুললে ছিদ্রটা বের হয়ে আসবে, তখন বাতাস বের হবে। এখন আপনি দেন এটা দিয়ে টাইট দেন, হয়েছে তো? এখন ইয়া করেন, চাপ দেন। হয় হয় আচ্ছা স্যার বেশি তুলেন না। ফোনটা দেন না। আচ্ছা হালকা করে দেন। এটা সাউন্ড সাউন্ড পান কিনা সেটা বলেন। সাউন্ড কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হচ্ছে এটা আমাকে বলেন। পান নাই? স্যার সাউন্ডটা কিসের মতো হবে একটু? সাউন্ডটা হচ্ছে ঘড়ির কাঁটার মতো টিক টিক করে সাউন্ড হয় না, টিক টিক। তো এরকম করে করে সাউন্ড হতে হতে এক জায়গায় একসময় গিয়ে বন্ধ হয়ে যাবে। সাউন্ড আসতেছে না? অবশ্যই আসবে। দাঁড়ান আমাকে এখন সাউন্ড আসবে তো, তাহলে ব্যাপক সাউন্ড পাতে এখন এখানে পাচ্ছে। দেন আমাকে দেন, আপনি শোনেন। শাওলা কেস্তা ভালো আমি তো সাইড দিয়েছি কারণ আমি ঢাকা গেছি। কানে সমস্যা আছে? সাউন্ড হচ্ছে হবে তো, এই যে দেখেন কোথায় সাউন্ড হচ্ছে। অফিসে আমি কেটে কানি আমরা সকালবেলা ঘুমাতে উঠে বুঝেন নাই? কেন? এই আরেকজন আসুন, তুমি তো পারো। রোগী চেঞ্জ করে দেন। আচ্ছা ঠিক আছে, আরেকজন রুগী হয়।
কি অবস্থা ভাই? আপনি এখন রোগী হবেন। আপনিও রোগী হবেন। আরেকজন দেখেন। আচ্ছা আপনাকে আপনি এখন বসেন, সবাই একসাথে করে তারপর আবার আচ্ছা যে যে মাপতেছেন আমাকে ব্লাড প্রেশারটা জানান যে কত পাইছেন। স্যার অনেক সময় সিস্টেমিক ডায়াস্টমিক সব ঠিক আছে কিন্তু সেই কি হয় যেটা গেস্ট অন্য কারণে হতে পারে। কথা কম বলি ওইটা ধরেন আপনি এক হাতে, এটা আপনি ধরতে হবে তো, এটা রুগী ধরুন, এটা আপনি ধরবেন, আপনি ওই হাতে নেন, ডান হাতে নেন, এটা আরো ওটা ডান হাতে নেন, ধরা কি হয়েছে, ধরা হয়েছে তো মনে হয়নি, বাম হাত দিয়ে তো আগে উপরেরটা বলতে হবে 130 ডায়াগনস্টিক আচ্ছা ঠিক আছে। কোন অবস্থায় আছে চেক করবেন? কত দেখলাম 110 87। অনেক সময় প্রিন্টে যারা পোস্ট করে যে কালে প্রিন্টে
আচ্ছা ঠিক আছে, এখন পরের ধাপ, এটা শেষ। এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস না করলে হবে না। আচ্ছা, থার্মোমিটার কিন্তু বিভিন্ন ধরনের আছে, সব একই মোটামুটি, তবে এটা সহজ, এটা তো সহজ। তাহলে এখানে দুইটা জিনিস আছে, একটা হলো স্কেল, এটা হলো বাল্ব, এটাকে বাল্ব বলে, দুইটা পার্ট। আর এই ভিতরে থাকে হচ্ছে পারদ। পারদটা হচ্ছে কালো রঙের, এরকম করে আপনি ঘোরালে দেখতে পাবেন একটা কালো দাগ, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। তো প্রথমে টেম্পারেচার মাপার ক্ষেত্রে আমাদেরকে ওই পারদটাকে নিচে নামাতে হবে। নিচে নামানোর জন্য আমার প্রথমে ঝাড়ি নিতে হবে। এখন অনেকে হয় কি ঝাড়ি টাড়ি দেয় না, ডাইরেক্ট দিয়ে দিল, তাহলে ওর এমনি একটু টেম্পারেচার বেশি আসবে। আচ্ছা, আমরা টেম্পারেচার কোথায় কোথায় দেখি? আমাদের সারফেস টেম্পারেচার আছে, কোর টেম্পারেচার আছে। দুই ধরনের টেম্পারেচার আমরা দেখি। কোর টেম্পারেচার মানে হচ্ছে ভিতরের টেম্পারেচার, শরীরের ভিতরে। তো কোর টেম্পারেচার সাধারণত আমরা জিহ্বার নিচে, তারপরে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে পায়খানা রাস্তায়, পায়ু পথে, ওখানেও দেখা হয়। আর এমনি সারফেস টেম্পারেচারগুলো এক্সিলাতে দেখা হয়। তাহলে আমি যেখানেই দেখি সেলসিয়াস, এইটাতে মনে হয় সেলসিয়াস ফারেনহাইট দুইটাই আছে, সেলসিয়াস ফারেনহাইট দুইটাই আছে। তাহলে এটা তো পারবেন, এটা তো সহজ। জিহ্বার নিচে দিবেন অথবা ইয়াতে দেবেন, দিলে হয়ে গেল। হ্যাঁ, বাইরে দিলে আর কি। সারফেস টেম্পারেচার যদি আমরা দেখি, তাহলে কোর টেম্পারেচারটা ওই 1 যোগ করতে হয়, 1 ডিগ্রি, তাহলে আমরা কোর টেম্পারেচারটা পাই ভিতরের। তাহলে এটা তো পারবেনই আর কি। এটা হলো যে ডায়াবেটিসের জন্য, মানে ব্লাড সুগার, মানে এইটা মানে যে আমরা এখানে ডায়াবেটিস নির্ণয় করে ফেলবো এরকম না। কিন্তু ডায়াবেটিস নির্ণয়ের জন্য আমরা পরীক্ষা করছিলাম কয়টা বলেন তো? সাধারণত র্যান্ডমটাই এটা দিয়ে দেখা হয়, কিন্তু ফাস্টিং আর হচ্ছে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট বলে কথাটা, সেটা হচ্ছে আমাদের ওই ল্যাবে গিয়ে করতে হয়। কারণ এখানে যেটা করে, ফাস্টিংটা সকালে আমি না খেয়ে যাওয়ার পরে ওরা আমার ফাস্টিংটা দেখে ফেললো, তারপরে হলো ওরা 75 গ্রাম হচ্ছে ইয়া খাওয়াই দেয়, গ্লুকোজ খাওয়াই দিয়ে আপনাকে 2 ঘন্টা বসে রাখবে, মানে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, কথাটা অর্থ এইটাই। তো এই সময়ে রোগী কিছুই করবে না, শুধু বসে থাকবে, হ্যাঁ, কোনো কিছু খাবে না, কিছুই করবে না, শুধু বসে থাকবে, বা এক্সারসাইজ কিছুই করাবে। তারপরে যেটা দেখে এটা হচ্ছে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট। ডায়াবেটিসের আগের দিন স্যার ডায়াবেটিসের মেডিসিন প্লাস ইনসুলিন কি রিমুভ হ্যাঁ স্যার, পরীক্ষার আগের দিন ওষুধ কি বন্ধ রাখতে হয়? না, যার ডায়াবেটিস আছে সেইটার ক্ষেত্রে
না ওইরকম কোনো ইয়া নেই। আর যাদের নতুন নির্ণয় এদেরকে বলবো যে না কেয়ার। আচ্ছা, আর এইটা দিয়ে আমরা দেখি যেটা হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার, মানে যে কোনো সময়। র্যান্ডম মানে কি, যে কোনো সময় আমরা যেটা দেখি সেটাই। তাহলে এগুলো অনেকগুলো মেশিন আছে, কুইক চেক আছে, অ্যালিভিয়া আছে, আরো কোম্পানি বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের আছে। তাহলে এটা হলো গ্লুকোমিটার, গ্লুকোমিটার। আর এগুলো হলো আমাদের এখানে থাকে হচ্ছে ল্যান্সেট, এগুলো হ্যাঁ ল্যান্সেট বা পি। এইখানে থাকে হচ্ছে স্ট্রিপ, এইটা হচ্ছে এটাকে বলে সিবিজি, সিবিজি স্ট্রিপ। এইখানে এই ইয়াটার মধ্যে দেওয়াই আছে, দেখবেন যে আমি ইয়া করব কোথায় ব্লাড দিব আর কোথায় কোনটা কোন দিকে ঢোকাবে। তাহলে এইখানে ঢোকালে এটা ঢোকার সাথে সাথে এখানে এখানে দেখবেন যে একটা ব্লাড পয়েন্ট আসতেছে, যে মানে ও ব্লাড চাচ্ছে, ব্লাড চাচ্ছে। তাহলে এখানে যেটা করতে হবে, এটা দুইটা ইয়া আছে, এটা পিন দিয়েও করে, এই মেশিন দিয়েও করা যায়, আবার ডাইরেক্টও করা যায়। অনেক সময় কিছুই থাকে না, দেখা যাবে যে একটা নিডেল খুলে সিরিঞ্জের পুরো করে জাস্ট রক্ত নিয়ে ফেলে। তাহলে একজন আসেন, রক্ত দেন, রক্ত দিবেন, আসেন যে দিবেন আসেন। আচ্ছা কে পারে মাপতে পারে, কে? আমি পারি। আচ্ছা উনি আসুন, পিছন দিক থেকে আসুন। হুজ্জাতুল্লাহ। ঠিক আছে, আপনি এখন প্রথম থেকে আমাদেরকে দেখান, ওইদিকে করে দেন। সামনে যান, সামনে যান। হ্যাঁ কটন স্পিড লাগে, ভিডিও হবে। অ্যালকোহল পেট হলো হচ্ছে ইয়া আছে, এক্সিসল আছে, এক্সিসল আর হচ্ছে তুলা থাকলে দেন। নিডল চেঞ্জ করতে হবে। এটা একটু দেখাই দেন কিভাবে করে, ধরেন ভিডিও আমরা করেন, ক্লিয়ার হয়ে বলে ফেলেন। কারো এসপিসে যদি পজিটিভ থাকে, ওই নিডেলটা যখন আরেকজনের শরীরে যখন যাওয়া হয় তখন ওর নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যেতে পারে। সো আমাদের ক্ষেত্রে নিডল চেঞ্জ করতে হবে। এই যে নিডল ঢোকালাম, আমার ব্যাগে আছে। জমি। আচ্ছা আমাদের কাছে বেশিরভাগ যেটা নিয়ে আসবে ডায়াবেটিস রোগী, হঠাৎ করে দেখবেন যে অজ্ঞান হয়ে গেছে, এটা নিয়ে আসতে পারে। অথবা হঠাৎ করে বলবে যে শরীর ঘামাচ্ছে, হ্যাঁ উল্টোপাল্টা কথা বলতেছে, এরকম কিছু সাইন সিমটম নিয়ে আসতে পারে ডায়াবেটিস রোগী। সেই ক্ষেত্রে আপনাকে রোগী আসার সাথে সাথে জিজ্ঞাসা করতে হবে যে ডায়াবেটিস আছে কিনা। তাহলে এই আমি যে সাইন সিমটমগুলো বললাম, এইটা দুই ক্ষেত্রে হতে পারে। একটা রোগী যদি শকে থাকে, মানে হাইপোভলিমিক শক, মানে ব্লাড প্রেশার কমে গেলে, আর একটাকে বলা হাইপোগ্লাইসেমিক শক, মানে গ্লুকোজ কমে গেলে। তাহলে আমাকে চট করে গ্লুকোজটা দেখতে হবে। হ্যাঁ গ্লুকোজ দেখে যদি আমরা দেখি 3 এর নিচে, হ্যাঁ সেই ক্ষেত্রে যদি রুগী খেতে পারে, মুখে খাইতে পারবে, এইরকম কন্ডিশনে আছে, তাহলে আমরা ইনস্ট্যান্ট গ্লুকোজ যেগুলো আছে, যেমন চিনি শরবত করে দিলেও হবে, চিনি শরবত করে দিয়ে খাওয়া দিতে হবে যদি রুগী কনসাস থাকে। আর যদি রুগী আনকনসাস, সেই ক্ষেত্রে আমাদেরকে ইনজেকশন নিউট্রিডেক্স ওইটা দিতে হবে রানিং। হ্যাঁ তখন তো মুখে খাইতে পারবে না। ঠিক আছে,
প্রথমে আমরা অ্যালকোহল প্যাড দিয়ে এটাকে স্যানিটাইজিং করে নিলাম, করার পর ওখানে টাচ করা যাবে না। যে ব্লাডগুলো এখানে একটা পয়েন্ট আছে হ্যাঁ, যেখানে ব্লাডটা নেওয়া নিতে হবে, হ্যাঁ জাস্ট লাগালেই হবে, এটা অনেক সেনসিটিভ। আমরা মেশিন অফ হয়ে গেছে মনে হচ্ছে। স্যার এটা স্যার ইয়ার চলে গেছে, ইয়ার বাসছে তো স্টিপে হচ্ছে, ইয়ার বাসলে ইয়াটা আসে না। ইয়া করে না একটা বন্ধ, আসে না, আরেকটা স্যার, স্ট্রিপ নেন, আরেকটা আরেকটা স্ট্রিপ নেন, ওই যে ওখানে আছে। চলে আসার তো কথা। দেখি এটা কি মেশিনের সমস্যা। স্যার এটা পুরো চেক ছিল দেখুন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ও ব্লাড চাচ্ছে আর কি, ব্লাড এখনো হয়নি। ব্লাড যখন চাইবে তখন স্যার আপনাকে বারবার ফোন এবার হবে হ্যাঁ। এটাই তো ব্লাড দিলে এরকমই আসবে, আস্তে করে একটা সংখ্যা আসবে একটু পরে। 4.2 আর হচ্ছে 4.2, ঠিক আছে। নরমালি কত থাকে? কার নাপছেন তাহলে বাহ। নরমাল আছে স্যার, উনি Normal লাস্ট আসছে না স্যার, কম না 4.2 আপনি কে আসছেন কেন? বেশি কম। 8 9 10 এরকম হতে হবে। ঠিক আছে, আপনি কখন খাইছেন? ঠিক আছে, আপনি চলে যান, থ্যাংক ইউ। সামনে দিন না কি আছে আমার সুগার কি 4.4টা নরমাল কত আর থাকে? 3.6 থেকে যদি উপরে থাকে তাহলে আমরা ধরবো সেটা ঠিক আছে। আবার ওইদিকে 11 এর উপরে বা 12 ওইদিকে গেলে তখন একটু ঝামেলা চিন্তা করতে হবে। মানে র্যান্ডম যদি 11 এর উপরে থাকে হ্যাঁ, তাহলে আমাকে চিন্তা করতে হবে। খালি পেটে কত হচ্ছে? খালি পেটে হচ্ছে আপনার যদি 3.6 থেকে 3.6 থেকে হচ্ছে আপনার 7.8, এটা হলো নরমাল। স্যার কতগুলো মেশিনে 3.6 থেকে 6.1 বলে। স্যার কতগুলো মেশিনে মানে পয়েন্ট আসে না, ডাইরেক্ট সংখ্যা আসে, ওগুলোর ক্ষেত্রে কি সংখ্যা মানে স্যার 100 200 এভাবে চলে আসে, এভাবে আসে? 18 দিয়ে ভাগ দিতে হয়। 18 দিয়ে এটা লাগবে। মিলিগ্রামে আসে আর কি, মিলিগ্রাম আর মিলিমোল দুইটা আছে। জি তাহলে ওই যে 18 একটা হিসাব আছে, 18 দিয়ে গুণ করলে ভাগ। দিলে মিলিগ্রাম থাকলে ভাগ দিলে মিলিমোলে আসবে। জি মানে ধরেন জিনিসটা হচ্ছে এরকম আসছে, কোন মেশিনে মিলিগ্রাম পার ডিএল তে হচ্ছে, মিলিগ্রাম পার ডেসিলিটার, আর এইটাতে ছিল হচ্ছে মিলিমোল পার লিটার। হ্যাঁ মিলিমোল। তাহলে এই দুইটা যে কোনো মেশিনে এই দুইটাই থাকতে পারে, কারণ কোনো মেশিনে এটা থাকতে পারে, কোনো মেশিনে এটা থাকতে পারে। তাহলে আমার যে কোনো একটা মুখস্থ রাখলেও হবে লেভেল আছে আমরা এটা। তাহলে যদি এটা ধরেন 144 আসছে হ্যাঁ, 44 মিলিগ্রাম পার ডিএল আসছে, এটাকে যদি আমরা 18 দিয়ে ভাগ দেই তাহলে মিলিমোল পার লিটারে চলে আসবে। তাহলে এটা ভাগ করলে কত আসে? হ্যাঁ 8 হ্যাঁ স্যার। শুধু 8। হ্যাঁ তাহলে এই যে 144 মিলিগ্রাম পার ডিএল যদি হয় তাহলে এটা হবে 8 মিলিমোল পার লিটার। এই মেশিনে আমরা দেখলাম যেটা আছে সেটা হলো মিলিমোল পার লিটারে আছে, মিলিগ্রাম পার লিটারে নাই, মিলিগ্রাম পার ডেসিলিটারে নাই। আর কেউ করবেন?
আগ্রহী থাকলে করতে পারেন। আরো যদি মনে হয় আমার ডায়াবেটিস আছে, করবেন? এক এক করে আসেন, এক এক করে। আমি এখানে আমারটা আপনি নিজে করেন। আমি করি। আর একজন করবে, সমস্যা নেই, ওর শিখাও হবে। হ্যাঁ বল। না এটা বলছো না, এটা যদি ওনার কাছে যদি থাকে এইটা হচ্ছে ঝামেলা বেশি। হ্যাঁ, এটা আমরা সাধারণত বাইরে আমি এটা প্রিফার করি না। মানে আমি আঙুল পরিষ্কার করার পর জাস্ট এটা খুলে মানে ওটা না দিয়ে সরাসরি। হ্যাঁ, ওটা দিলে ঝামেলা, অনেকে বুঝতে পারে না। এটা দিলে এটা ঢুকালে এটা স্ট্যান্ডার্ড। তারপরে স্যার নতুন হাত বেশি দিতে নতুন হাত বেশি দিয়ে দিবে। আমি স্যার কিছুদিন আগে এভাবে ইয়ে করতে গিয়ে আজ মনে আছে পুরো ফেলছি। খালি হাতে দিচ্ছেন কেন? আমি নিচ্ছি, আমি নিচ্ছি। এটা অ্যালকোহল দিয়ে দিয়ে বলছেন শেয়ার করছেন? ঠিক আছে। এটা আগে টান দিছিলেন, এটা না, এটা টানছে সিস্টেম পিছন। তারপরে এখন দিলেই হয়। কিন্তু ব্লাড চাচ্ছে না বলছেন? যাচ্ছে যাচ্ছে। ও পয়েন্টে এটা ব্লাড চাচ্ছে না। কোথায় দিবেন বলেন? হ্যাঁ, এই জায়গাটাতে দিলেই হয়ে যাবে। এই তো চলে আসবে। 1.5 সমস্যা নাই তো, মানে এটা হাত থাকলে একটু কমই থাকবে, নাচতে পারি হাত নাই। আধা ঘন্টা পর 18-20 আসতে ওইখান থেকে বেশি পড়ে যাচ্ছে আর কি। জীবাণু ঢুকে যাবে।
মেশিনে এক একটা এক একটাতে এক একটা উঠে দেখতে হবে। এখানে তো মনিটর আছে, আমি এখন এটাকে ইয়াতে দিতে যাচ্ছি। 18 দিয়ে গুণ দিবেন, পয়েন্টের গুণ করবেন আর ইয়ে আসলে ভাগ করবেন। কত 5.7 অনেক কিছু নেই। এগুলো বই আছে। ফাস্টিংটা হলো আমাদের 3.6 থেকে আমরা 7.1 6.9 বানাবো। 6.1 এটা হলো নরমাল। তারপরে আরো কিছু ধাপ আছে, এমটিএস খালি পেটে। ভরা পেটে হলো আপনার এই 6.1 থেকেও ধরতে পারেন, অথবা 7.8 থেকে সাধারণত 11 পর্যন্ত। 11-এর উপরে হলে তখন আপনি চিন্তা করবেন। আর এটা যদি 7-এর উপরে দেখেন এমটিএস, তবে একদিনে নির্ণয় করা যাবে না। তখন না আপনি ওনাকে বলবেন যে আপনি ফাস্টিং 2 আওয়ার্স আর ইয়াটা করেন, ফাস্টিং হচ্ছে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, এটা করেন বললে তখন ধরা পড়বে। আরও খালি এগুলো হলে হবে না, সাইন সিমটম থাকতে হবে। ডায়াবেটিসের ক্ষেত্রে সাইন সিমটম থাকতে হবে। গালের নিচে আর বগলের নিচে না দিয়ে আর অন্য কোথাও নির্ণয় করা যাবে। বাচ্চাদের তো ফাইনাল আছে, আর কেউ ইন্টারেস্টেড আছেন? আপনি আসেন, আমি তো কিছু দেখার নাই। কলি আক্তার নাকি ওনার নাম, খালেদা আক্তার, পারবেন? আচ্ছা তাহলে ঠিক আছে। আরো একজন আছে শ্যামা দে, তাহলে তো হয়ে গেল। চেম্বারও আছে না? আর কি দেখাইতে হবে বলেন। এখানে একজন বসে, সাধারণত এই স্টেথোগুলা দিয়ে মানে এই চেস্টের এক্সামিনেশন গুলা হয় না। আপনি দাঁড়ান, এইখানে দাঁড়ান। মানে সবকিছুর আদর্শ কিছু নিয়ম আছে। নিয়ম হলো যে কোনো কাপড় থাকা যাবে না, ঠিক আছে? আর থাকলেও মেয়েদের ক্ষেত্রে তো কাপড় রাখতে হবে, ঠিক আছে? কিন্তু তাদের যত পাতলা হয় জিনিসটা সেটা ভালো, কারণ সাউন্ডটা তো আমার আসতে হবে বুক থেকে খুলতে হবে। না না আপনি না আমি 7 পর্যন্ত করি। হ্যাঁ ঠিক আছে। না 7 পর্যন্ত করি। মানে না না তো করি না। এটা ঠিক আছে, এখন বলতে হবে না, মানে আপনার নিজের ক্ষেত্রে এটাই মাথায় আমি ঠিক আছে, আপনি এমনি সমস্যা নেই। এখানে রোগীদের ক্ষেত্রে এটা শুয়ে করানো উচিত, হ্যাঁ, তো আমাদের বসে করতে হয়, দাঁড়াই করতে হচ্ছে সবাইকে দেখানো। তাহলে আমাদের চেস্ট এক্সামিনেশনে কয়েকটা ধাপ আছে। একটা হলো ইন্সপেকশন। ইন্সপেকশন মানে হলো দেখা, ঠিক আছে? আমি একটু কথাগুলো লিখি, এগুলো লাগবে। এই কয়েকটা ধাপ আমরা ফলো করি, হ্যাঁ। ইন্সপেকশন মানে হলো দেখা, মানে আমি জাস্ট ওনার চেস্টটার দিকে দেখবো। কথা বলিয়েন না।
তাহলে রোগী এক্সামিনেশন নিয়ম হলো সব সময় রোগী ধরেন এখানে শুয়ে আছে, হ্যাঁ, আমার থাকতে হবে রোগীর রাইট সাইড, মানে ডান পাশে ডাক্তার থাকবে এক্সামিনেশনের সময়। আচ্ছা, এখন এটা শোয়াই করাইলে ভালো হইতো। স্যার সাউন্ডটা না শুনলে যে চেস্ট এক্সামিনেশনের সময় স্টুলটা কোন জায়গায় বসে মানে আমরা অ্যাকুরেট রেজাল্টটা পাবো ওটা শিখতে হবে। আচ্ছা দাঁড়ান, আপনি দাঁড়ান, সমস্যা নেই। তাহলে ইন্সপেকশনে আমি জাস্ট রোগী শুয়ে আছে তো আমি জাস্ট চেস্টটা দেখব। এখন যেটা হয় চেস্টের মুভমেন্ট দেখা হয় এখানে, মানে আমরা যখন শ্বাস নিই তখন কিন্তু নড়াচড়া করে, মানে আমাদের বক্ষপিণ্ডটা কি করে, নড়াচড়া করে। এখন কোনো দিকে যদি তার কোনো সমস্যা থাকে দেখবেন যে ওইদিকে নড়াচড়াটা কমে গেছে, মানে ধরেন একদিকে পানি জমছে, এইদিকে দেখবেন যে তার নড়াচড়া করতে পারছে না, অথবা কোনো কারণে সে ব্যথা পাইছে এখানে, বা একটা ভিতরে টিউমার আছে, দেখবেন যে ওইদিকে নড়াচড়াটা কমে গেছে, তার মানে আমাকে চিন্তা করতে হবে যে ওইদিকে সমস্যা আছে, ঠিক আছে। অথবা বাতাস জমে যায়, মানে প্লুরাল ইফিউশন আমরা পড়ছি একটা জিনিস, যে প্লুরার মধ্যে যদি বাতাস জমে যায় সেই ক্ষেত্রে কিন্তু নড়াচড়া কমে যাবে। এইটা একটা বিষয়, ইন্সপেকশনে আমরা এই জিনিসগুলো দেখবো। অথবা তার কোনো অন্য বুকের মধ্যে আরো কোনো সমস্যা আছে কিনা, স্কিনের কোনো প্রবলেম আছে কিনা, বা তার কোনো আগে কোনো অপারেশন হয়েছে কিনা আমি কিন্তু দেখেই বুঝে যাবো। যদি তার অপারেশন মার্ক থাকে তাহলে আমরা বুঝবো যে তার এখানে অপারেশন হয়েছে। যেমন আমরা পেট এক্সামিনেশন করতে গেলাম, গিয়ে দেখি যে তার এখানে একটা স্কার মার্ক, তাহলে আমরা ধরে নিতে হবে যে তার একটা অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হয়েছিল হয়তো বা আগে, এখানে একটা স্কার মার্ক। তাহলে এগুলো দেখে কিন্তু বোঝা যায় যে রোগীর আগের প্রিভিয়াস কোনো রোগ আছে কিনা, তার একটা হিস্ট্রি পাওয়া যায় ইন্সপেকশনের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে ইন্সপেকশনে আমরা দেখবো জাস্ট এই জিনিসগুলো। পালপেশনে হচ্ছে যেটা করে, পালপেশনেও মুভমেন্টটা দেখা হয়, আর এখানে দেখা হচ্ছে ট্রাকিয়ার শিফটিং, যেটা এখানে আমাদের ট্রাকিয়াটা পাওয়া যায়। হ্যাঁ, এখানে যদি আমি হাত দেই, এই আঙুল দিয়ে দেখবো, এই আঙুল দিয়ে দেখবো, হ্যাঁ, দুই দিকে কিন্তু ফাঁকা জায়গা থাকে। এটা হলো স্টার্নোক্লাইডোমাস্টয়েড মাসেল, এটা একটা মাসেল থাকে এখানে, এই দুই দিকেই মাসেলটা থাকে। আর এটা হলো ট্রাকিয়াটা। তাহলে ট্রাকিয়ার দুই দিকে ফাঁকা জায়গা থাকে, এইদিকে থাকে, এইদিকে থাকে। এখন কোনো কারণে যদি ট্রাকিয়াটা এইদিকে চলে আসে, মানে একটু শিফট হয়ে যায়, সেই ক্ষেত্রে এই দিকের জায়গাটা আমি কম পাবো, এই দিকের জায়গাটা বেশি পাবো। তাহলে এই ট্রাকিয়া দেখেও কিন্তু আমি বুঝে যাব যে তার কোন দিকে সমস্যা আছে। ধরেন এইদিকে পানি জমছে অথবা বাতাস জমছে, তাহলে এ কি করবে, এইদিকে চাপ দিবে না বেশি, অথবা এদিকে কোনো একটা টিউমার আছে, সে এইদিকে চাপ দিবে, চাপ দিলে কিন্তু আমার ট্রাকিয়াটাও এইদিকে সরে আসবে। তাহলে আমি এইদিকে ফাঁকা জায়গা বেশি পাবো, কারণ ট্রাকিয়া এইদিক থেকে এইদিকে চলে আসছে, এবং আমার এই দিকের জায়গাটা কমে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে এইটা দেখারও একটা ইম্পর্টেন্স আছে। তাহলে পালপেশন মানে হলো হাত দিয়ে ফিল করা, হাত দিয়ে ফিল করা। তারপরে আমরা এমনি দেখবো এইভাবে একটা জিনিস দেখেন, চেস্ট এক্সপান্সিবিলিটি দেখেন, মানে আমি রুগীকে বলবো জোরে শ্বাস নিতে, শ্বাস নেন, হ্যাঁ, আমার হাতটা কতটুকু মুভমেন্ট হচ্ছে। যেদিকে সমস্যা থাকবে ওইদিকে হাত কম মুভমেন্ট হবে, ঠিক আছে, যেদিকে সমস্যা থাকবে না ওইদিকে হাতটা বেশি নড়াচড়া করবে। এটা আমি বুঝতে পারবো এই পালপেশনের মধ্যে এই জিনিসগুলো দেখেন। এবার আসেন পারকাশন জিনিসটা হলো পারকাস করে দেখা। এইখানে আমরা সাউন্ড দেখি, সাউন্ড হচ্ছে বাতাস থাকলে এক রকমের সাউন্ড, এই কথাগুলো আমি বলছিলাম যে বাতাসে যদি আমি এইভাবে বাড়ি দিই, আমরা যেটা করি এটা হচ্ছে আমার হাড়গুলো ফিল করতে হবে প্রথমে। তাহলে দুইটা রিপসের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকবে ওইখানে আমার এই আঙ্গুলটা বলবে, হ্যাঁ, সাধারণত ডান হাত দিয়ে করে, কিন্তু আমি বাম হাত দিয়ে করি। তাহলে এই বাম হাতের এই আঙ্গুলটা দুইটা রিপসের মাঝখানে আমি বসাবো। তাহলে সিস্টেমেটিক্যালি আমার উপর থেকে নিচে আসতে হবে। এখানে বসার পরে আমরা এই আঙ্গুল দিয়ে বাড়ি দিব, হ্যাঁ, এখানে একটা সাউন্ড হবে, এই সাউন্ডটা আমাকে ফিল করতে হবে। তাহলে বাতাস থাকলে এক রকমের সাউন্ড, এইভাবে নিচে আসতে হবে। তাহলে এখানে শোয়াইলে কাপড় ফুলানো থাকলে আমরা বুঝতেই পারবো, বা বিশেষ করে যারা চিকন মানুষ, পাতলা, হ্যাংলা পাতলা, ওদের কিন্তু রিপসগুলো দেখাই যায়। এবং দুইটার মাঝখানে যে ফাঁকা জায়গাটা ওইখানে আমি আঙুল বসাবো। আঙুল বসালে আমি যখন এইভাবে বাড়ি মারবো হাতুড়ির মতো, আমার আঙুল দিয়ে কিন্তু আমার আঙুলের উপরে মারতে হবে, বুকের উপর মারা যাবে না, ঠিক আছে, মারলে সাউন্ড হবে একটা। তাহলে বাতাস সাউন্ডটা কি ওখান ভিতর থেকে আসবে? এই যে আওয়াজ না আঙ্গুলে যেটা হচ্ছে সাউন্ড হচ্ছে, এটা কিন্তু ভিতরে যে, মানে আমি যদি
একটা পলিথিনের ভিতরে বাতাস থাকে, ওইখানে বাড়ি মারলে এক ধরনের সাউন্ড হবে। আবার যদি পানি থাকে তাহলে কিন্তু আরেক রকমের সাউন্ড হবে। আবার যদি কোনো সলিড পদার্থ থাকে, মানে কোনো কঠিন জিনিস থাকে, তাহলে আরেক রকমের সাউন্ড হবে। আপনি এখানেও পরীক্ষা করতে পারেন, কাঠের উপর দেন এক রকমের সাউন্ড, ওয়ালে দেন আরেক রকমের সাউন্ড। তাহলে এই জিনিসগুলো থেকে আমাকে বুঝতে হবে। এখন কনসলিডেশন যদি হয়, কনসলিডেশন মানে কি, ফুসফুসটা যদি ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেস হয়ে যায়, মানে আমাদের ফুসফুসের যে অ্যালভিওলাসগুলো আছে এগুলো তো বাতাস থাকে ভিতরে, বাতাস না থেকে যদি এখানে ওই ফাইব্রাস টিস্যু জমে, যদি এটা হয়ে যায়, মানে জিনিসটা বাতাসের জায়গায় ফাইব্রাস টিস্যু হয়ে গেল, তখন কিন্তু এক ধরনের সাউন্ড পাবো আমি। আবার পানি জমলে এক রকমের সাউন্ড হবে। এটাকে বলা হয় পারকাশনের কিছু নাম আছে, একটা হলো হাইপার রেজোনেন্ট, হাইপো রেজোনেন্ট, তারপরে হচ্ছে ডাল, এই ধরনের কিছু শব্দ ইউজ করা হয়। তো যখন পানি জমে বা কোনো সলিড পদার্থ, মানে কোনো কিছু জমলে ওইখানে আমরা ডাল সাউন্ড পাবো, মানে সাউন্ডটা ওইরকম ভাবে আসবে না। যেরকম এখানে একটা ধিম ধিম সাউন্ড হচ্ছে না, এইটা কমে যাবে, মানে আমি আসতেছি নিচে নিচে, এখানে এসে দেখা গেল যে সাউন্ড কমে গেছে, তার মানে বুঝতে হবে এখানে আমার পানি জমছে, অথবা কোনো একটা কঠিন জিনিস আছে যেটার জন্য আমি সাউন্ডটা আসতেছে না। ঠিক আছে, এটা হলো পারকাশনের কথাবার্তা। আর অস্কাল্টেশন মানে হলো এই দিয়ে শোনা, অস্কাল্টেড করা। এইটার ক্ষেত্রেও নিয়ম একই, পারকাশনের মতো। আমার শুরু করতে হবে উপরে 2টা রিপসের ফাঁকা জায়গা থেকে। হ্যাঁ, 2টা রিপসের ফাঁকা জায়গাটাতে আমি বসাবো এখানে একটা সাউন্ড। এটার নিয়ম হলো আমি যখন এইখানে করব সাথে সাথে এইখানে করে ফেলবো, এইখানে করলে এখানে করে ফেলবো, এইখানে করলে এইভাবে পারকাশনের ক্ষেত্রেও। তাহলে এখানে সাউন্ডটা শুনতে হবে। আপনি জোরে করে শ্বাস নেন, লম্বা করে। এটা আপনাদের কাছে আছে না, অনেকের দিয়া দেখলাম তো, দেখেন একজন আরেকজন এটা দেখেন, মানে বাতাস যেরকম যায় এরকম একটা সাউন্ড হবে। না, ওইটা তো হচ্ছে রেসপিরেটরি রেট গণনা, ওইটা আমরা ইন্সপেকশনের সময় করে ফেলবো আর কি। সাউন্ড হচ্ছে পানি থাকলে সাউন্ড আসবে না, সাউন্ড কমে যাবে ওই জায়গাটাতে। যেমন এখানে আমরা পারকাস করার সময় সাউন্ড আসতেছিল না, সাউন্ডটা কমে গেছে, তাহলে এখানে বাতাস নাই, পানি, তাহলে আমি এইটা দিয়েও সাউন্ড শুনবো না, মানে এই জায়গায় কোনো সাউন্ডই থাকবে না। এইদিকে দেখা যাচ্ছে যে একটা যখন তিনি শ্বাস নিচ্ছেন তখন শাঁ করে বাতাস ঢুকলো, আবার শ্বাস ছাড়তেছে শাঁ করে বের হয়ে গেল, এটা আমি শুনতে পাবো, কিন্তু এখানে এসে ওইটা পাবো না। আবার অনেক সময় হয় কি, অল্প পানি জমে ফুসফুসের ভিতরে, তখন যেটা হয় পানির ভিতর দিয়ে যখন বাতাস যায় তখন কিন্তু ওই একটা সাউন্ড হয়, ওই এইটার সাউন্ডটা হয় বলে যে ইয়ার মতো, পাতার মর্মর শব্দ, মানে শুকনো পাতাগুলো যদি আমরা করি ভেঙে ফেলি তাহলে একটা মর্মর শব্দ হয় না? যখন এই যে লাঙের বেস, মানে লাঙের যে একদম নিচের দিকে যখন পানি জমে তখন এই ধরনের সাউন্ড পাওয়া যায়। যখন রুগী এভাবে শ্বাস নিবে তখন দেখবেন যে মনে হচ্ছে ওই পাতাগুলো ভাঙতেছে, মানে পানিটার ভিতর দিয়ে বাতাস ঢুকতেছে অল্প পানি থাকলে। আর যখন অনেক বেশি পানি প্লুরাল ইফিউশন হয়ে গেছে তখন কিন্তু ওই দিকে আর বাতাসই যাবে না। এই জিনিসগুলো দেখতে হবে। ছোট বাচ্চাদের কফ জমে গেলে ওখানে লাংসের মধ্যে হ্যাঁ, নিউমোনিয়া তো এরকম। তাহলে এই জিনিসগুলা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, ইউটিউবে সার্চ দিতে হবে। হ্যাঁ, ইউটিউবে সার্চ দিলে যদি এভাবে সার্চ দেন যে ডিফারেন্ট ব্রেথ সাউন্ড ইন অস্কাল্টেশন, তাহলে ভিডিও চলে আসবে এবং সাউন্ডগুলো শোনাবে যে এইরকম পানি জমলে এরকম সাউন্ড শুনতে পাচ্ছি আমি, তারপরে বাতাস থাকলে এরকম শুনতে পাচ্ছি, আবার ওইখানে যদি কোনো কনসোলেশন হয়, নিউমোনিয়া হয়, এইটা এরকম শুনতে পাচ্ছি। এটা যখন আপনি শুনবেন কয়েকবার তখন রোগীর উপর যখন গিয়ে দেখবেন তখন আপনার মনে হবে হ্যাঁ এইরকম সাউন্ড আমি এখানে শুনতেছিলাম। ঠিক আছে, কারণ এখানে যত এরকম রোগী নেই, ওইভাবে শুনে তারপরে প্র্যাকটিস। কি সাউন্ড বলছেন? ডিফারেন্ট ব্রেথ সাউন্ড, ব্রেথ স্যার বেবিদের ক্ষেত্রে এটা সাউন্ড বক্স নাই, সাউন্ড বক্স থাকলে খুব সুন্দর করে এটা দিয়ে শোনানো যেত। সাউন্ড বক্স আছে? শোনা গেছে আছে, সাউন্ড বক্স তো নাই। সাউন্ডটা বড় করে দিলে শোনা যাবে না? এটা কি পারে না?
এটা আর বাড়তেছে না। এই যে এখানে ব্রেথ সাউন্ডটা আছে, তো ব্রেথ সাউন্ড দিলে ওখানে নরমাল অ্যাবনর্মাল সবগুলো আসবে। আচ্ছা, এটা এক্সামিনেশন দুই দিকেই করা দরকার, দুই দিকে মানে সামনে পিছনে। পিছনের দিকে করার সময় একটা আছে, পিছনের দিকে করার সময় আমরা রোগীকে দুই হাত এইভাবে করতে বলবো, যে আপনি দুই হাত এইভাবে করেন, আর পিছনে হচ্ছে যেটা থাকে আমাদের, উনি তো চলে গেল, আপনি দাঁড়ান। এখানে আমাদের একটা হাড় থাকে না, স্ক্যাপুলা, তাহলে হাড়ের উপর বসালে কিন্তু আমি কোনো সাউন্ড পাবো না। তাহলে এই উপরে যখন আমি দেখবো তখন স্ক্যাপুলার সাইডে জাস্ট এইদিকে, আবার এদিকে আছে কি ভার্টিব্রাল কলাম, তাহলে ভার্টিব্রাল গুলো কি হাড়ের উপর দিলে কিন্তু হবে না। তার মানে জাস্ট এইটার সাইডে এখানে দিতে হবে, এইটার সাইডে এইদিকে দিতে হবে। এইদিকে যখন আমি নিচে চলে আসবো তখন এইদিকে দেখলেও হবে, ঠিক আছে। পিছনে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সামনে দেখা যায় না, সেই জন্য মেয়েদের ক্ষেত্রে সাধারণত পিছনেই দেখা হয়। তাহলে নিয়মটা হচ্ছে আমি এই স্ক্যাপুলার জাস্ট এই সাইডে দেখবো, আবার এখানে দেওয়া যাবে না, মাঝখানে দিলে হাড়ের উপর পড়ে যাবে, হাড়ের উপর দেখা যাবে, তারপরে আস্তে আস্তে নিচে। হ্যাঁ, অস্কালটেশনের কথা বললাম, পারকাশনের ক্ষেত্রে ওইভাবে করতে হবে। আচ্ছা, এক্সামিনেশনের ক্ষেত্রে যেমন ধরেন আমরা পেট এক্সামিনেশন করবো, হ্যাঁ, পেট এক্সামিনেশনে এরকম আছে, ইন্সপেকশন আছে, পালপেশন আছে, পারকাশন আছে, অস্কালটেশন আছে, তিনটা ধাপই আছে পেটের মধ্যেও। আচ্ছা, পেটে যখন আমরা পালপেশন করতে যাব তখন নিয়ম হলো রোগীকে বলবো যে আপনার ব্যথা কোন দিকে আছে, তাহলে ব্যথা যেই দিকে ওই দিক থেকে শুরু করা যাবে না, নিয়ম হচ্ছে এটা। হ্যাঁ, ব্যথা যেই দিক থেকে যদি ওই দিক থেকে শুরু করি তাহলে সমস্যা কি হবে বলেন তো? প্রথমে যদি আমি ব্যথা দিয়ে দেবো তো আর এক্সামিনেশন করতে দিবে না রোগী, বোঝেন নাই? সেজন্য নর্মাল সাইড থেকে শুরু করে আমি ব্যথার দিকে যাব, তাহলে আমার পুরো পেটটাই দেখা হয়ে যাবে। আচ্ছা, ব্লাড প্রেশার বা এই যে অস্কালটেশনের ক্ষেত্রে যেটা হয় অনেক সময় ভুল করি আমরা, এটা এভাবে থাকে, আমি ওইদিকে প্রেশার মাপতে থাকি, ঠিক আছে, কিন্তু এটা আমি দেই না অনেক সময়, মানে হাতে না দিয়ে ওইটা চিপতে থাকি, এগুলো ভুল হয় তাড়াহুড়ার মধ্যে। স্যার এগুলোর মেয়াদ কতদিন পর্যন্ত থাকতে পারে? কোনটা? এটা ব্যবহারের উপর এটা সবচেয়ে ভালো কোনটা স্যার? আচ্ছা, এগুলা হচ্ছে এটা তো একদম সাধারণ, জি এটা একদম সাধারণ, দামি আছে অনেক, ধরেন আপনি 50,000 1 লাখ পর্যন্ত আছে। এগুলো স্যার মাত্র 150 টাকা। হ্যাঁ, কোনটা? 150 টাকা। এগুলো এত এরকম ভালো শোনাও যায় না, তো মোটামুটি ভালো হচ্ছে লিপম্যান আছে, এগুলা ধরেন আপনার কত করে 8,000 6,000 এর। এই তো আর কি আছে বলেন? আইভিআইএম অ্যাবডোমেন শোয়াইতে হবে, এগুলো না করলে তো হবে না। আইভিআরআইএম আইভিআইএম হবে না, আইভিআইএম সার্জারি। অ্যাবডোমেন এক্সামিনেশনটা দেখার জন্য শুইতে হবে একদম। চিকন একজন হলে এখানে শুইতে পারবো তো, চিকন হলে। চিকন আছে কিন্তু লম্বা আছে। এইখানে আরেকটা ওইটা নিয়ে প্র্যাকটিস করতে ঠিক আছে। এটাও একটু দেন, ও মাথাটা প্রাথমিক দেখাই। এটা তো বাতের বাত, আরো ভালো হবে। এটা তো আপনি বুঝতে পারতেছেন, দুই হাড়ের মাঝখানে দেখবেন। আমি কিন্তু বাম হাত দিয়ে করি, বাতাস থাকলে এরকম শব্দ হবে, ঠিক আছে। এখানে
পানি কি আছে পানি আছে এই পানিটা এদিকে আসছে সেই জন্য সাউন্ডটা দেখছেন চেঞ্জ হয়ে গেল এদিকে এখানে একটু হার্ড আছে তাহলে হার্ডের জন্য একটু ইয়াটা কম সাউন্ডটা পাওয়া যাচ্ছে কম এইদিকে আসেন এদিকে কেমন বাতাস আচ্ছা অ্যাবডোমেনের ক্ষেত্রে আরেকটু চার্ট তাহলে অ্যাবডোমেনেও এরকম আমরা রোগীর ডান পাশে থাকবো ইন্সপেকশন দেখবো ইন্সপেকশনের ক্ষেত্রে কোনো ইয়া আছে কিনা সমস্যা আছে কিনা ওই বললাম যে স্কার মার্ক এগুলো আছে কিনা দেখে ফেলতে হবে তারপরে আমরা পালপেশন করবো পালপেশনের ক্ষেত্রে রোগীকে প্রথমে জিজ্ঞাসা করতে হবে যে আপনার কোন দিকে ব্যথা হ্যাঁ যেদিকে ধরেন ও বললো যে এইদিকে আমার ব্যথা তাহলে আমি এই দিক থেকে জাস্ট একটা পালপেশন করে যাব এক পালপেশন দুই ধরনের পালপেশন দুই ধরনের একটা হলো সুপারফিশিয়াল পালপেশন একটা হলো ডিপ পালপেশন সুপারফিশিয়াল পালপেশনে আমরা দুইটা জিনিস দেখি টেম্পারেচার টেন্ডারনেস মানে ওর পেটের টেম্পারেচারটা কি রকম আছে আর টেন্ডারনেস মানে হলো শক্ত আছে ব্যথা হ্যাঁ টেন্ডারনেস আর পেইনের মধ্যে পার্থক্য কি বলেন তো হাত দিলে ব্যথা লাগে শক্ত টেন্ডারনেস কথার অর্থ হচ্ছে হাত দিলে ব্যথা লাগে আর পেইন মানে হচ্ছে এমনি ব্যথা করে রোগী যেটা বলে সেটা হচ্ছে পেইন আর আমি চাপ দেওয়ার পরে যদি ব্যথা লাগে সেটা হচ্ছে পেইন তাহলে এই টেন্ডারনেস আর হচ্ছে টেম্পারেচার আমি এভাবে দেখে ফেলবো আস্তে করে এটা গেল তারপরে আমরা যাব হচ্ছে ডিপ পালপেশন ডিপ পালপেশন মানে আমরা বিভিন্ন অর্গানগুলো পালপেট করে দেখি মানে এইভাবে দেখি যে ভিতরে কোনো ইয়া আছে কিনা কোনো টিউমার আছে কিনা ঠিক আছে আচ্ছা এটা আছে কিনা স্যার হ্যাঁ আছে কিনা বলেন নাই এখন নাই ঠিক আছে এইভাবে আমরা দেখে যাই আচ্ছা এখন এখানে কিন্তু কি কি আছে এখানে কিছু গুরুত্বপূর্ণ অর্গান আছে যেমন এখানে আছে হচ্ছে আমাদের লিভার রাইট সাইডে এই জায়গাটাতে লিভার থাকে ঠিক আছে তারপরে এই দুই সাইডে থাকে হচ্ছে কিডনি ঠিক আছে তাহলে আমরা মেইনলি লিভারটা কিন্তু দেখি লিভার বড় হয়ে গেলে কিন্তু পাওয়া যাবে এখানে না বড় হলে পাওয়া যাবে না তাহলে আমাদের লিভার দেখার জন্য যেটা করতে হয় আমার হাতটা এই রোগীর পেটের লেভেলের সাথে থাকতে হবে আচ্ছা এই দিক দিয়ে একটা মাসেল আছে যখন আমি রোগীকে বলবো আমার হাতে চাপ দেন মাথা দিয়ে হাত দেন চাপ দেন হ্যাঁ এইখানে দেখবেন যে পেশিটা ইয়া হয়ে গেছে শক্ত হয়ে গেছে হ্যাঁ এটা বোঝা যায় এই দিক দিয়ে একটা পেশি চলে গেছে তাহলে আমি পেশির জাস্ট এই দিকে পেশির সাইডে আমার হাতটা রাখবো এইভাবে কিভাবে রাখবো এই যে আমাদের কোস্টাল মার্জিনটা আছে না হ্যাঁ কোস্টাল মার্জিন মানে এই যে এটা কিরকম বাঁকা না তাহলে আমার হাতটাও এইভাবে বাঁকা থাকবে ওইটার মতো থাকবে এরকম ওইটার সমান্তর এভাবে আমি ওনাকে শ্বাস নিতে বলবো লম্বা শ্বাস আরো জোরে যখন শ্বাস ফেলে দিবে তখন আমি হাত ভিতরে ঢোকাবো এইভাবে এই পর্যন্ত আসতে হবে নিচ থেকে এই পর্যন্ত আসতে হবে আসলে যদি লিভার বড় থাকে আমি এটা ফিল করবো জিনিসটা হ্যাঁ বোঝা যাবে যে এখানে একটা ইয়ার মতো জিনিস পাওয়া যাচ্ছে এটা গেল লিভার কিডনি গুলো কিভাবে দেখে কিডনি দেখার নিয়ম হচ্ছে দেখেন এইখানে নিচে একটা হাত থাকবে এইখানে একটা হাত থাকবে উপরে এইভাবে চাপ দিলে আমি যদি কিডনি বড় থাকে পাওয়া যাবে অথবা কিডনিতে যদি ব্যথা থাকে কিডনি কি আছে কিনা কিডনিতে পাওয়া যায় না বড় হলে পাওয়া যাবে কিডনি নাই স্যার আচ্ছা এখন আমাদের অ্যাপেন্ডিসাইটিস যদি আমি চিন্তা করি তাহলে আচ্ছা যদি কোলেসিস্টাইটিস হয় মানে গলব্লাডারে পাথর থাকে তাহলে আমরা এই যে কোস্টাল মার্জিন আছে না এইখানে দেখবেন যে একটা টিপ আছে কোস্টাল মার্জিনের একটা টিপ আছে মানে এটা শেষ হয়ে এখানে একটা বর্ধিত অংশের মতো আছে দেখবেন ওই জায়গায় যদি আমরা চাপ দেই তাহলে ব্যথা করবে তাহলে এইখানে যদি ব্যথা থাকে আমার চিন্তা করতে হবে লিভার অথবা গলব্লাডারে কোনো সমস্যা আছে আমাদের রাইট আইলেট ফসা যেটা আছে এইখানে এখানে একটা ম্যাকবার্নিস পয়েন্ট একটা কথা আছে ঠিক আছে ম্যাকবার্নিস পয়েন্ট এই যে আমাদের আম্বেলিকাস নাভি আর এইখানে দেখেন একটা শক্ত অংশ আছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন বলে এই দুইটাকে আমি যদি যোগ করি দেখেন আমি হাতটা কোথায় দিছি এইটা হলো অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন এই হাড় আর এটা হলো নাভি হ্যাঁ এই দিক থেকে যদি আমি দেখাই এইখানে একটা হাড় আছে হ্যাঁ এইখান থেকে নাভি পর্যন্ত এই যে এই জায়গাটা এই দুইটার মাঝখানে এই দিকে যদি আমি রাখি 2/3 ওইদিকে রাখি 1/3 মানে এই যে একটা লাইন
হইলো তো, লাইনের এইদিকে কম অংশ থাকবে, এইখানে যদি আমরা হাত দিই সেটা কোন দিকে, ডান দিকে, কিন্তু বাম দিকে না। এখানে হাত দিলে যদি রোগী বলে যে আমার ব্যথা, হ্যাঁ, বা হাত দিতেই দিবে না, তাহলে আমরা ধরে নিব এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। ঠিক আছে, এই পয়েন্টটার নাম হলো ম্যাকবার্নিস পয়েন্ট। ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডার থাকলে আমরা ধরি সেটা অ্যাপেন্ডিক্স। হ্যাঁ, ম্যাক এইটা। তারপরে নিচে যদি ব্যথা থাকে তাহলে ওই হতে পারে সেটা প্রসাবের ইনফেকশন বা ইউরিথ্রাইটিয়া, কি বলে, সিস্টাইটিস আর কি। সিস্টাইটিস মানে ব্লাডারে যদি ইয়া হয়, হার্নিয়া। হ্যাঁ, হার্নিয়া তো এই দিক দিয়ে হয়, এই নিচের জায়গায়। হার্নিয়া দেখার জন্য রোগীকে কাশি দিতে বলতে হবে। কাশি দিলে যদি ফুলে যায়, এই দুই জায়গায় ফুলে যাবে, এখানে ওপেনিং থাকে তো এই দিক থেকে, তখন বোঝা যাবে যে এটা হচ্ছে হার্নিয়া। হার্নিয়া অনেক সময় ইয়া পর্যন্ত চলে যায়, কোথা পর্যন্ত, স্ক্রোটাম পর্যন্ত যায়। হ্যাঁ, তখন কিন্তু এটা এমনি থাকবেই, আপনি দেখলেই বুঝে যাবেন যে। আর রুগী তো হিস্ট্রি দিবে যে আমার একটা জিনিস আসে যায়। এই হলো কিডনি। এইগুলো তো পালপেশনের ক্ষেত্রে আমরা এগুলো দেখবো। পারকাশনের ক্ষেত্রেও একই, এই দিক থেকে আমি যাব। পেটের ক্ষেত্রে কিন্তু সাউন্ডটা আলাদা, বাতাস এখানে কিন্তু নাই খুব একটা, এখানে পানি। অনেক সময় পেটে পানি জমে যায়, তখন কিন্তু ওই আরেক ধরনের সাউন্ড এটা। আর অসকালটেশনে আমরা কি দেখি, এখানে বাওয়েল সাউন্ড দেখা হয়। ইম্পর্টেন্ট হচ্ছে বাওয়েল সাউন্ড। বাওয়েল সাউন্ডে কোথায় দেখে, এই যে আম্বেলিকাস আছে না, আম্বেলিকাসের জাস্ট এইদিকে দেখতে। বাউল সাউন্ড দেখার ইম্পর্টেন্সটা কি, মানে তার কোনো অবস্ট্রাকশন আছে কিনা। অনেক সময় এই খাদ্যনালী বন্ধ হয়ে যায় না, পেট ফুলে যাচ্ছে, পায়খানা নেই অনেকদিন থেকে, এইটা নিয়ে আসতে পারে। অথবা কোনো একটা অপারেশনের রুগী, মনে করেন সিজার হয়েছে একটা মেয়ের, তো তার এখন বাউল সাউন্ডটা দেখার ইম্পর্টেন্স আছে। আমি যদি বাউল সাউন্ড না দেখি, মানে অপারেশনের পরে কি করা হয়, রুগীকে এনপিও রাখা হয় মুখে, ধরেন যে এত ঘন্টা সে খাবে না, তাহলে আমি খাবার দিব কখন, যখন দেখবো যে তার বাউল সাউন্ড আসছে, রুগী বলতেছে যে আমার বাতাস যাচ্ছে পায়খানা রাস্তা দিয়ে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমি বুঝবো যে এখন তাকে খাবার দেওয়া যাবে, কারণ তার বাওয়েলটা মুভ করতেছে। বাওয়েল মুভ করার অর্থ হচ্ছে কি, আমরা বলছি না পেরিস্টালসিসের মাধ্যমে খাবারটা উপর থেকে নিচে যায়, তার মানে তার পেরিস্টালসিসটা আসছে, এখন খাবার দিলে সেটা সে নিচে নিয়ে যাইতে পারবে। বুঝতে পারছেন, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্স। তাহলে অস্কালটেশনে আমরা বাউল সাউন্ডটা দেখি। এটা মানে অ্যাবডোমেন এক্সামিনেশন করা হয়, চেস্ট এক্সামিনেশন। হ্যাঁ, অ্যাবডোমেন এক্সামিনেশনও করা হয়, চেস্ট এক্সামিনেশনও করা হয়। আচ্ছা, আমি জেনারেল এক্সামিনেশনটা একবার দেখে দিই। হ্যাঁ, যেহেতু শোয়া আছে, তাহলে আমরা জাস্ট ওনার নিচে, চোখের নিচে অ্যানিমিয়া দেখে ফেলবো, তারপরে ওনাকে বলবো আপনি আমার হাতার দিকে তাকান, এক হাত দিয়েই দেখে ফেলবো, এই টান দিব। হ্যাঁ, জন্ডিস দেখে ফেললাম, জিহ্বা বের করে বলবো, জিহ্বা বের করে, জিহ্বাটা উল্টান, শেষ। তারপরে সাথে সাথে এখানে নাকটাও দেখে ফেলবো। ঠিক আছে, তারপরে আমরা চলে আসবো এখানে পালস দেখে ফেলবো। পালস দেখার পরে পায়ে যদি কিছু দেখার থাকে, অ্যানিমিয়া, জন্ডিস, এগুলো দেখবো। আচ্ছা, পায়ে আরেকটা জিনিস আমরা দেখি, ইডেমা দেখি। ইডেমা মানে পানি জমে যাওয়া, টিস্যুর ভিতরে যদি পানি চলে আসে, প্রয়োজনীয় পানির জন্য। তাহলে আমরা ইডেমাটা কোথায় দেখি, এই যে আমাদের এই হাড়টা আছে না, হাড়, এই তুলি, এখানে হাড়টা তো ধরাই যায় সবারই, ঠিক আছে না? তাহলে আমি যদি চাপ দেই, এখানে কিন্তু কিছুই হচ্ছে না। যদি কারো পানি জমে যায়, তাহলে এখানে চাপ দেওয়ার সাথে সাথে ট্যাপ বসে যাবে, ট্যাপ সাথে সাথে জিনিসটা উঠে আসবে না। ঠিক আছে, এইটাই হলো এই হাড়টার অ্যাগনিস্টে দিতে হবে। একটু মোটা মানুষের দরকার এটা। হ্যাঁ, মোটাও যদি হয়, মানে ফ্যাটের কারণে যদি হয়, কিন্তু এটা চলে আসবে, মানে আমি আঙুল তোলার সাথে সাথে একটু পরে চলে আসবে। কিন্তু যদি পানি জমে, তাহলে আমি চাপ দেওয়ার ধরেন 1 মিনিট 2 মিনিট পরে সেটা নরমাল হচ্ছে। এটা হচ্ছে ইডেমা দেখা। বাচ্চাদের একটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম আছে, সেই ক্ষেত্রে স্ক্রোটাল ইডেমা হয়,
সেক্ষেত্রে বাচ্চাদের স্ক্রোটামটা দেখতে হবে। স্ক্রোটাম দেখেন যে ফুলে আছে। এপিসোডিক একটা স্ক্রোটাল এডিমা হয় মানে আমাদের নেফ্রোটিক সিন্ড্রোম, এটা নেফ্রোটিক সিন্ড্রোমে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একবার আছে। রোগী শুয়ে আছে তাহলে এইটা হলো আর কি দেখাইতে হবে? হুজ্জত ভাই রেডি রোগীর কোনো সমস্যা আছে? হুজ্জত আমার মনে হয় কি আমাদের চিকিৎসা পারফেক্ট করা যাবে। রোগী ভালো আছে? রুগী তো কিডনি নাই রোগী? এই উঠে যাও। দেখবে না তোমাকে।